ফেসবুক পেজ। পৃথিবীর যেই প্রান্তে যারা আছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। ভারতের ককরোচ পার্টি তাদের আন্দোলন থামালেও এখনো ভেতর থেকে নানান রকম উত্তেজনা বাড়ছে। একদিকে নরেন্দ্র মোদী তার শাসন ব্যবস্থার লম্বা সময় সবচেয়ে বড় ধাক্কাটি খেলেন কিভাবে, এবং তার একজন মন্ত্রীকে পদত্যাগের মাধ্যমে। অর্থাৎ জেনজিরা বা ভারতের ককরোচ পার্টি যে দাবিগুলো করেছিল প্রত্যেকটা মানতে হয়েছিল নরেন্দ্র মোদীকে, আর সেই দাবি মানার মধ্য দিয়ে নরেন্দ্র মোদীর পরাজয় প্রমাণিত হয়েছে। পাশাপাশি তার দুর্বলতা বা রাষ্ট্র ব্যবস্থা, তার যে অনিয়ম বা দুর্নীতি, সবগুলো বিষয়কে শেষ পর্যন্ত স্বীকৃতি দিতে হলো নরেন্দ্র মোদীকে। অন্যদিকে সৌদি আরবে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেন। যদিও সৌদি আরব ইয়েমেনের উপর হামলা করার পর ইয়েমেন ড্রোন এবং মিসাইলের ঝাঁক পাঠিয়ে পুরো সৌদি আরবের দুটো তেল ক্ষেত্রকে পুরোপুরি আগুন জ্বালিয়ে শেষ করে দিয়েছে। পাশাপাশি সৌদি আরবের জন্য তেল রপ্তানি এখন প্রায় বন্ধ করে দিচ্ছে বাবুল মান্দাব এবং হরমুজের মাধ্যমে দুটো দেশ, ইরান ও ইয়েমেনের হুতিরা। পাশাপাশি গত রাতে একটা ভয়াবহ হামলার পরিকল্পনা নিয়েছিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ করে কোন ভয়ে বা কোন কারণে সেই হামলা থেকে পিছু হটলেন ট্রাম্প? পাশাপাশি যুদ্ধবিরতির আবারও আলোচনা শুরু হয়েছে। যে তথ্যটি কালকে দিয়েছিলাম, আজকে সেটার সত্যতা প্রমাণ পাওয়া যাচ্ছে। অর্থাৎ ইরান এবং আমেরিকার মধ্যে আবারও আলোচনার সূত্রগুলো দ্বার খুলে দিচ্ছে। চলুন এই বিষয়গুলো আজকের লাইভে আপনাদের একটা একটা করে জানাবার চেষ্টা করব। আজকে ভারতের তথ্য বেশি দিতে চাই না, কারণ ভারতের ককরোচ পার্টি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে তাদের আন্দোলনকে আপাতত স্টপ করেছে। তারা বলেছে যে আমরা বাকি যে শর্তগুলো দিয়েছি সেগুলোর দিকে লক্ষ্য রাখছি, যে সেগুলো নরেন্দ্র মোদী সরকার মানছে নাকি নাটক করছে আমাদের সাথে। যদি নাটক করে ফের আমরা রাস্তায় নামবো। পাশাপাশি রাষ্ট্রের ভেতরে যতগুলো অনিয়ম আছে সে অনিয়মগুলো দ্রুত দূর করতে হবে। নরেন্দ্র মোদী তার যতগুলো বিষয় তিনি ধরেছিলেন প্রত্যেকটা আন্দোলনের জন্য মানতে হয়েছে, কারণ তার কাছে ইন্টেলিজেন্স তথ্য ছিল সরকার পতনের আন্দোলন আসছিল শীঘ্রই। আর তাই শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিয়েছেন তিনি। ছাত্রদের বুকে কোনো গুলি চালাননি, টিয়ারশেল চালিয়েছেন, রাবার বুলেট দিয়েছেন, কিন্তু প্রকাশ্যে কোনো রাইফেল ব্যবহার করে মানুষ হত্যা বা স্টুডেন্ট হত্যায় তিনি নামেননি। কারণ তিনি বুঝতে পেরেছিলেন একজন ছাত্রের প্রাণ যদি আন্দোলনে চলে যায় সেক্ষেত্রে তাকে ক্ষমতা ছাড়তে হবে। ক্রমান্বয়ে দিল্লি শুধু নয়, পুরো ভারতের প্রদেশগুলো উত্তপ্ত হয়ে উঠছিল, আন্দোলনের মুখর হয়ে উঠছিল। শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী ভারত জুড়ে তার যে বিভীষিকার রাজনীতি শুরু করেছেন, সেই রাজনীতির মূল পারদে ধাক্কা দিয়েছে ভারতের জনতা এবং জেনজিরা। এবং নরেন্দ্র মোদী বুঝতে পারছেন আগামীতে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আরেকটা বড় আন্দোলন আসছে। আর তারই ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসের মিস্টার রাহুল গান্ধী। তিনি বলছেন এখানেই শেষ নয়, আমরা সরকার পতনের দিকে যাচ্ছি। তার মানে ভারতে আরো বড় কিছু ঘটতে যাচ্ছে। দর্শক, সৌদি আরবের কি বলে জিজান ইয়ানবু দুটো স্থানে আরামকো যে তেল ক্ষেত্র, এই দুটোতে ব্যাপক মিসাইল এবং ড্রোন অ্যাটাক চালিয়েছে ইয়েমেন। লোহিত সাগরে সৌদি আরবের দুটো জাহাজে প্রথম টার্গেট করে ইয়েমেন। ইয়েমেন মিসাইল ড্রোনের মাধ্যমে সৌদি আরবের দুটো জাহাজকে আগুন ধরিয়ে দেয়। এরপর সৌদি আরব আক্রমণ করে ইয়েমেনের ভেতরে। তারা ইয়েমেনের দুটো গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ চালাবার পরপরই ইয়েমেন কি করে, তারা ঘোষণা দেয় যে এই হামলার প্রতিশোধ তারা নেবে। এরপর তারা জিজান আর ইয়ানবুতে আরামকোর দুটো তেল ক্ষেত্রে, সৌদি আরবের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান আরামকো, সে দুটোতে ব্যাপক অ্যাটাক চালায়। বলা হচ্ছে কয়েক ডজন ড্রোন এবং মিসাইল একযোগে এই দুটো তেল ক্ষেত্রে আক্রমণ করে, যার ফলে সেখানে ব্যাপক আগুনের সূত্রপাত হয়। যদিও সৌদি আরব বলছে যে তারা প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষার মাধ্যমে সেই হামলাগুলোকে প্রতিহত করেছে, কিন্তু রয়টার্স সহ আরবের বেশ কিছু আউটলেট বলছে
সৌদি আরব পুরো আক্রমণকে কন্ট্রোল করতে বা ইন্টারসেপ্ট করতে পারেনি। এবং রয়টার্স যে ভিডিও দেখিয়েছে সেই ভিডিওতে দেখলাম যে ইয়ানবুত এবং জিজান এই দুটো অঞ্চলে আরামকো তেল ক্ষেত্র থেকে আগুন জ্বলছে। ভয়াবহ আগুন কুণ্ডুলি পাখি আকাশের দিকে উঠছে। তার মানে ইয়েমেন সৌদি আরবের অর্থনীতির মূল স্থান যেটা বা মূল স্থান কি শুধু বলবো, মূল ভিত্তি যেটা তেল, সেই তেলের মূল জায়গাগুলোতে এখন আগুন জ্বালাচ্ছে। ইয়েমেন বলছে যদি সৌদি আরব আমাদের উপর ফার্দার আর কোনো অ্যাটাক চালায় তাহলে সৌদি আরবের আর কোনো তেল ক্ষেত্র তেল কূপ আমরা অবশিষ্ট রাখবো না, প্রত্যেকটা হবে আমাদের বৈধ লক্ষ্যবস্তু। অর্থাৎ আমরা এক বাক্যে বলতে পারি সৌদি আরবের উপর ভয়াবহ চাপ আসতে শুরু করে দিয়েছে। ইয়েমেনের যিনি সামরিক মুখপাত্র তিনি বলছেন এটা হলো বিশ্বাসঘাতকতার শাস্তি, মানে সৌদি আরবকে বলছেন যে এটা তাদের বিশ্বাসঘাতকতার শাস্তি। কারণ সৌদি আরব তারা প্রকাশ্যে একটা আচরণ করছে, গোপনে আরেকটা আচরণ করছে। এই আক্রমণের সূত্রটা কোত্থেকে হয়েছে একটু না বললে বুঝতে পারবেন না। আয়াতুল্লাহ আলী খামেনির যেদিন জানাজা শেষ হলো তার পরপরই ইয়েমেন থেকে একটা বড় হুতি ডেলিগেট তারা এসছিলেন ইরানের জানাজায় এবং তারা জানাজা শেষ করে ইয়েমেনে ফেরত যান। তো যখন সেই সৌদির বিমানটিতে ইয়েমেনের হুতি প্রতিনিধিরা সানা বিমানবন্দরে নামতে চায়, তো তাদেরকে নামতে দেওয়া হয়নি, বরং তাদের বিমানকে টার্গেট করে সৌদি আরব অ্যাটাক চালায়। এরপর বিমানটি চলে যায় আরেকটি শহরে, আল উদেদ নাকি একটা জায়গার নাম, সেখানে চলে যায়। পরবর্তী সেখান থেকে তারা আবার সৌদি আরবের উপর আক্রমণ চালায়। যেহেতু সানাতে তাদের উপর আক্রমণ চালানো হয়েছে, এবার সৌদি আরবকে টার্গেট করে ইয়েমেনের হুতিরা আক্রমণ চালায়। এরপর সৌদি আরব তাদেরকে আবারও আক্রমণ চালায়, ইয়েমেন আবারও আক্রমণ চালায়। এরপর তারা বাবুল মান্দাফ, এই লোহিত সাগরের বাবুল মান্দাফে সৌদির জাহাজকে নিষিদ্ধ করে দেয়। তারপর সৌদির জাহাজ ঢুকলে সেই দুটো জাহাজে আক্রমণ চালিয়ে আগুন ধরিয়ে দেয়। তারপর সৌদি আবারও ইয়েমেনে আক্রমণ চালায়। ইয়েমেন তারপর আবারও জিজান এবং ইয়ানবুতে আরামকোর দুটো তেল ক্ষেত্রে আক্রমণ চালায়। এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যদি ইয়েমেন সৌদির উপর আবারও হামলা করে এর দায় শুধু ইয়েমেন না, ইরানকেও নিতে হবে। আর ইরান বলছে যে সৌদি যদি আমেরিকার দেখানো পথ থেকে সরে না আসে তাহলে সৌদিকে হয়তোবা এটার জন্য মাসুল দিতেই হতে পারে। আর হুতিরা বলছে যে এটা বিশ্বাসঘাতকদের কর্ম এবং তাদের শাস্তি আমরা বুঝিয়ে দিব কড়াই গন্ডায়। এখন সৌদি আরব কি করবে সৌদি আরব ভালো জানে। দর্শক, সবচেয়ে বড় ইন্টারেস্টিং খবর হলো লম্বা 13 দিন যুদ্ধের পর কালকে কোনো অ্যাটাক করেনি আমেরিকা। কেন অ্যাটাক করেনি আমরা কিছু তথ্য জেনে আসি। বলা হচ্ছে 2 সপ্তাহ ধরে একটানা বোমা বর্ষণের পর ইরান টানা তৃতীয় রাত কোনো মার্কিন বিমান হামলা ছাড়াই পার করেছে। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বৃহত্তর উত্তেজনা প্রশমন নিশ্চিত করতে পাকিস্তান ও কাতার মধ্যস্থতার প্রচেষ্টা জোরদার করেছে। আগের রাতেও কোনো ঘোষিত হামলা ছাড়াই অতিবাহিত হওয়ার পর রোববার ভোর পর্যন্ত ইরান জুড়ে কোনো বিস্ফোরণ বা বিমান হামলার খবর পাওয়া যায়নি। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম তারা বলছে সামরিক অবকাঠামো, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা, নৌ সম্পদ এবং রসদ কেন্দ্র লক্ষ্য করে 2 সপ্তাহ ধরে চলা মার্কিন হামলার পর এই বিরতি এসেছে। কয়েক মাস ব্যাপী যুদ্ধ শেষ করার একটি যৌথ প্রস্তাবে যুদ্ধরত পক্ষ তাদের প্রতিক্রিয়া জানানোর পর মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান প্রদান জোরদার করেছে। এমন সময় এই সাম্প্রতিক অচল অবস্থা দেখা দিয়েছে বলে রোববার কিছু কিছু গণমাধ্যমে জানিয়েছে পাকিস্তানের সরকারি সূত্রগুলো। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মার্কিন হামলার সর্বশেষ দফায় 57 জন এবং আরো 629 জন আহত হয়েছে। 57 জন নিহত হয়েছে এবং 629 জন আহত হয়েছে। এই সপ্তাহ শুরুতে ইসলামাবাদ ও দোহা একটি যৌথ উত্তেজনা প্রশমন সূত্র প্রস্তাব করছে এবং সংঘাতের স্থায়ী অবসানের জন্য স্থগিত আলোচনা পুনরায় শুরু করার প্রথম পদক্ষেপ
হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরানকে তাদের 9 জুলাই পরবর্তী অবস্থানে ফিরে আসার আহ্বান জানিয়েছে। এটা একটা ভালো বিষয়। ইরান নিশ্চিত করছে যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মধ্যস্থতাকারীদের কাছ থেকে তারা প্রস্তাব পেয়েছে এবং সেগুলো পর্যালোচনা করছে। একই সাথে গোলাগুলির বিনিময়ের মধ্যে তারা কূটনীতির প্রতি নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেছে। জুন মাসে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে, যাতে যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত ছিল। এটি সংঘাতের অবসানে একটি চূড়ান্ত চুক্তির জন্য আলোচনার পথ প্রশস্ত করেছে। ওয়াশিংটন তেহরানের কাছে বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর হামলা বন্ধ করতে এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছিল। অন্যদিকে ইরান জোর দিয়ে বলেছে যে তাদের উপকূল বরাবর এই কৌশলগত জলপথে জাহাজ চলাচল তাদের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে। হরমুজের কথা বলছে। এই সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে শনিবার ট্রাম্প মার্কিন সামরিক বাহিনীকে ইরানের উপর নতুন হামলা না করার নির্দেশ দিয়েছে, যার ফলে প্রায় 2 সপ্তাহ ধরে চলা দৈনিক হামলার অবসান ঘটেছে। আমি একটু বুঝাই আপনাদেরকে। বিষয়টা হলো কালকে ডোনাল্ড ট্রাম্প কালকে বা পরশুদিন কাতার এবং পাকিস্তানের মাধ্যমে আবারও ইরানের কাছে বার্তা পাঠায় তারা যুদ্ধবিরতি করতে চায়। আমি আমার লাইভে আপনাদেরকে সরাসরি বলেছিলাম এই তথ্যটি। অর্থাৎ ইরানের হামলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আমেরিকা। তাদের ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে মোটামুটি শেষ। একেবারে একটার পর একটা ধ্বংস করে দিয়েছে। প্রচুর সেনা মারা গেছে। সামরিক অস্ত্র ধ্বংস হয়েছে। যার ফলে আমেরিকা আবারও প্রস্তাব দেয়। ইরান প্রথমে রাজি হয়নি। ইরান বলছে যে না, তাদের অস্ত্র টান পড়েছে, তারা যুদ্ধে হেরে যাচ্ছে, আবারও তারা দম নেবে, এজন্য যুদ্ধবিরতি, দম নিয়ে আবার তারা ফিরে আসবে। ইরান বলছে আমরা আমেরিকাকে বিশ্বাস করি না। পরবর্তী আরো কয়েকটি রাষ্ট্র গ্রান্টার হয়। পাশাপাশি বলা হয় যে চীনও ইরানকে বলে যে দেখো আমেরিকা কি বলে বা কি বলে একটু শোনার চেষ্টা করো। যার ফলশ্রুতিতে কাতার এবং পাকিস্তানের যে দাবি যে যুদ্ধবিরতির পক্ষে তারা কিছু করতে চাচ্ছে সেই বিষয়ে তারা সম্মতি দেয়, যার ফলে গত রাতে কোনো আক্রমণ আর হয়নি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমরা ইরানের একটা বক্তব্য শুনাই। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেবি একটা বিবৃতি দিয়েছেন সাম্প্রতিক যুদ্ধে শত্রুপক্ষের কি কি ক্ষতি করেছেন সেই বিষয়টি আমরা একটু শুনি। 15 দিনের লড়াইয়ে 8 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত এই 15 দিনের লড়াইয়ে ইরানি সশস্ত্র বাহিনী এই অঞ্চলে আমেরিকান ঘাঁটিগুলোতে অবস্থানরত 11টি আমেরিকান যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করেছে। তিনি আরো বলেন, ইরানের হামলায় 17টি গোয়েন্দা ও আভিযানিক ড্রোন MQ-9 যেটা আমরা বলি ড্রোন, যার মধ্যে 8টি ছিল প্যাকেট খোলা ড্রোন, একদম নতুন এসছে প্যাকেট থেকে খোলা ড্রোন। এই 8টি এমন ড্রোন ধ্বংস করেছে, আর বাকি 9টি, মোট 17টি ইরান ধ্বংস করেছে ড্রোন, শুধু 17টি ড্রোন। এবং হ্যাঙ্গারের ভিতর থাকা একটি F-15 যুদ্ধ বিমান ধ্বংস করেছে ইরান আমেরিকার। একটি P-8 বিমানও ধ্বংস করেছে, একটি C-17 পরিবহন বিমান এবং 8টি জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস করা হয়েছে। অর্থাৎ মাত্র 15 দিনে আমেরিকার এই বিশাল ক্ষতি করেছে ইরান। তার পুরো ফিরিস্তি ইরান প্রকাশ করেছে এবার। দর্শক, আসলে কাল রাতে হয়েছিল কি, ডোনাল্ড ট্রাম্প ইরানে একটা বড় হামলার নির্দেশ দিয়েছিলেন। একটা ইন্টেলিজেন্স তথ্য আমি আপনাদের দিচ্ছি, এখনো কোনো গণমাধ্যমে আসেনি, হয়তো রাতে আসতে পারে বা একদিন পরে আসতে পারে। তো বলা হচ্ছে যে ইরানের উপর একটা বড় আক্রমণের নির্দেশ ছিল ডোনাল্ড ট্রাম্পের। তো মার্কিন চিফ অফ স্টাফ সেনাবাহিনীর মিস্টার ডেনকেইন, সেই ডেনকেইনকে এই নির্দেশনা দিলে তিনি সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ান, বলেন মিস্টার প্রেসিডেন্ট এটা সম্ভব নয়। বলা হচ্ছে যে আপনি আলোচনার টেবিলে যেহেতু আছেন, আপনি আলোচনার দিকে একটু নজর রাখেন, কারণ আপনি বলেন আর না বলেন, মধ্যপ্রাচ্যে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের যে পরিমাণ সেনা মারা গেছে, এখন ইরানকে আমরা আর যদি বড় আক্রমণে যাই তাহলে এটার যে রিব্যাক আসবে, যে পাল্টা জবাব আসবে, এটা আপনার কল্পনার চেয়ে বাইরে। মিস্টার ডেনকেন মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্পকে বারবারই বাধা দেন যে না, আপনি এই আক্রমণটা করবেন না। অর্থাৎ ট্রাম্পের পক্ষ থেকে চিফ অফ স্টাফের কাছে আক্রমণের নির্দেশ গেলেও তিনি সেখানে নারাজি দেন, তিনি না বলে দেন এবং সরাসরি বলে দেন যে এই আক্রমণটি মানে বৃহৎ আক্রমণের কথা বলা হচ্ছে, যদি ইরানের উপর হয়
তাহলে মধ্যপ্রাচ্যে যতটুকু টিকে আছে আমাদের সেনাদের অবস্থান সেটুকু থাকবে না, কারণ ইরান এমন সব ভয়ঙ্কর মিসাইল প্রস্তুত করেছে যেগুলো সম্পর্কে আমাদের রাডার সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থা বা আর্লি ওয়ার্নিং সিস্টেমও কাজ করছে না। তাহলে এর জবাবে আমরা আমাদের এত সেনা হারিয়ে কি পাবো? কারণ ইরানকে আপনি যতগুলো আক্রমণ করেছেন, একটা আক্রমণে তারা দমে যায়নি, আপনার আক্রমণে তারা পিছু হটেনি। এখন আপনি যদি এই অঞ্চলে আরো বড় বৃহৎ যুদ্ধ লাগিয়ে কোনো লাভবান হন তাহলে করেন, আর যদি লাভবান না হন তাহলে আপনি একটু সময় নেন, যেহেতু আলোচনার দরজাটা আপনিই খুলছেন। একদিকে আপনি পাকিস্তান কাতারের মাধ্যমে আলোচনার দরজা খুলছেন, আরেকদিকে আপনি যুদ্ধের নির্দেশ দিচ্ছেন। এই বিষয়টি ট্রাম্পের এই নির্দেশনাকে এক প্রকার অমান্যই বলা যায়, যদিও ট্রাম্পকে শান্ত করেছে এই যুদ্ধ থেকে সরে আসতে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে একদিকে তিনি আলোচনার টেবিল সাজাচ্ছেন, আরেকদিকে তিনি 2 নম্বরই করতেছেন। আর অন্যদিকে আজকের একটা লাস্ট ব্রেকিং খবর দেই, পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান এখন অব্যাহত। প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরো ব্যাপক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা ও সামরিক অভিযান অব্যাহত থাকায় ইসরায়েল আরো ব্যাপক পদক্ষেপ নিতে প্রস্তুত। ভোরে ইসরায়েলি সৈন্যরা অধিকৃত পশ্চিম তীরের শহর নাবলুসে অভিযান চালিয়ে একজন নারী ও সাবেক বন্দীসহ প্রায় 40 জন ফিলিস্তিনিকে আটক করেছে। 4 জন ফিলিস্তিনি গ্রামবাসী ও 2 জন ইসরায়েলি নিহত হওয়ার ঘটনায় অধিকৃত অঞ্চল জুড়ে সেনা মোতায়েনের কয়েকদিন পরেই এই অনুপ্রবেশের ঘটনা ঘটল। কি একটা অবস্থা! ইসরায়েল এখন পশ্চিম তীরে ঢুকে তাদের বালিঘর দখল করা শুরু করছে। আবার যখন ফিলিস্তিনিরা ঘুরে দাঁড়াচ্ছে তখন